Khổng Sảo à, đó là xiềng phòng center à? Dạ không có đâu. Vâng mà. দক্ষিণ এশিয়ার একটি দেশ, ইতিহাস আর ঐতিহ্য ভরপুর। যেমন সুন্দর প্রকৃতি, তেমনি সুন্দর সে দেশের নারীরাও। এদেশের পাহাড়ি অঞ্চলে রয়েছে বিস্ময়ে ভরপুর কিছু জনগোষ্ঠী। অপূর্ব তাদের সংস্কৃতি, অদ্ভুত তাদের খাবার। যুদ্ধে না জড়িয়েও 2 মিলিয়ন টনের বেশি বোমা খাওয়া দেশ এটি, যা মানব ইতিহাসের সর্বোচ্চ। পাহাড়ি এক আদিবাসী গোষ্ঠী আমেরিকার প্ররোচনায় এই যুদ্ধে জড়িয়ে যায়। তারপর তাদের কপালে নেমে আসে এক অন্ধকার অধ্যায়। তারা আবার ঘুরে দাঁড়ায়, হয়ে ওঠে প্রাণবন্ত। আমরা আজ এই জনগোষ্ঠীর দুয়ারেই যাব, দেখতে থাকব তাদের সংস্কৃতি আর জানব সেই ইতিহাস। আপনাদের স্বাগতম বিস্ময়ে ভরপুর এক দেশে, নাম লাওস। ভিয়েতনাম যুদ্ধের সময় লাওসের এক আদিবাসী গোষ্ঠী আমেরিকাকে সহায়তা করে। সেই গোষ্ঠীর নাম ছিল হোমং বা মং। কিন্তু যুদ্ধ তো ছিল ভিয়েতনামের অভ্যন্তরে। লাওসের একটি আদিবাসী গোষ্ঠী কেনই বা যুদ্ধে চড়ালো উত্তর ভিয়েতনামের বিপক্ষে, আর কেনই বা তারা আমেরিকাকে সহায়তা করলো? এসব জানতে হলে আমাদের ফিরতে হবে সেই 1945 সালে। কিন্তু আমরা শুরুতেই যুদ্ধ নিয়ে আলোচনা করতে চাই না, আমরা চাই শান্তি। আর তাই সবার আগে লাওসের উত্তর দিক থেকে একটু ঘুরে আসা যাক, যেখানে আছে সেই মং জনগোষ্ঠী। লাওস দক্ষিণ এশিয়ার এই দেশটি প্রাকৃতিকভাবে অপূর্ব এবং ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরপুর। আর সেই সব দেখতে আমরা ছুটে চলব দেশটির উত্তর দিকে, কারণ সেখানে পাহাড়, সেখানকার বিচিত্র জনগোষ্ঠী আর ইতিহাস আজ শুধুমাত্র আমাদের জন্যই অপেক্ষা করছে। রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় 450 কিলোমিটার দূরের শহর মুয়াংসাই। এটি পর্বতময় এলাকা এবং এই পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত জনগোষ্ঠী, যাদের ঐতিহ্যবাহী পোশাক, হাসি আর সৌন্দর্য যেন অতুলনীয়। তাইদাম, ইয়াও, খমু, মং আরও কত রকমের আদিবাসীর উপজাতি গোষ্ঠীরা এখানে বসবাস করে। শহরে এই সব উপজাতি গোষ্ঠী একসাথে উৎসব পালন করে। নারীরা খুব পরিপাটি হয়ে সেজে আসে এই উৎসবে। তারা পরে আসে তাদের নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক। তাদের বিখ্যাত উৎসব হলো তাদের নিজস্ব নিউ ইয়ার ফেস্টিভ্যাল। আমরা একটু পরেই এই উৎসব দেখব। মুয়াংসাই অঞ্চলের পাহাড়ি এলাকায় এটা হলো খোমু উপজাতির একটি গ্রাম। এরা মূলত পাহাড়ের নিম্নদেশে বসবাস করে। খোমুর 90% মানুষই লাওসের এই অঞ্চলে বসবাস করে। তারা শুধু লাওসে নয়, চীন, ভিয়েতনাম এবং থাইল্যান্ডেও ছড়িয়ে ছিটিয়ে আছে। লাওসে প্রায় 5 লক্ষ খোমু আছে, যা দেশটির মোট জনগণের প্রায় 11%। এই আধুনিক সময়েও তারা তাদের ঐতিহ্য মেনেই চলে। তারা নতুন কোনো ধর্ম গ্রহণ করে না। তারা তাদের পুরনো ধর্ম অ্যানিমিজমে বিশ্বাসী। তাদের নববর্ষ উৎসব তারা ঘটা করে পালন করে থাকে। উৎসবের দিন তারা সকালে শূকর ও গরু জবাই করে। তারা ইঁদুর ভাজি খেতে পছন্দ করে। তারা ঐতিহ্যবাহী পানীয় খায়, যা ভাত থেকে তৈরি করা হয়। গ্রামের সকল পরিবার মিলে প্রচুর আনন্দ করে। এখানে সকলেই প্রায় ড্রাঙ্ক। একটা তাল মাতাল অবস্থা। তবে সবচেয়ে বড় নববর্ষের উৎসব করে থাকে মং জনগোষ্ঠী। সুন্দরী নারীদের যেন মিলন মেলা এই উৎসব। তাদের ঐতিহ্যবাহী পোশাক তাদের আরও প্রাণবন্ত করে তোলে। এই উৎসব কয়েকদিন যাবৎ হয়। এই উৎসবের পেছনে কিন্তু অনেক বড় ইতিহাস আছে। এটা স্রেফ নতুন বর্ষ না, এটা একটা পুরনো সংস্কৃতির পুনর্জন্ম।
যেখানে গান, নাচ, ফসল আর মানুষের আত্মা একসাথে নতুন শুরুর ঘোষণা করে। এটাই লাওস ও ভিয়েতনামের পাহাড়ি অঞ্চলে জন্ম নেওয়া মং নববর্ষের উৎসব। এই উৎসব মং উপজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাচীন ঐতিহ্য, যার ইতিহাস 1000 বছরেরও বেশি। তাদের আদি ভূখণ্ড ছিল দক্ষিণ চীনের গুইঝো, ইউনান ও গুয়াংশি অঞ্চলে। সেখান থেকে তারা লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মায়ানমারের পাহাড়ে আসার পরে এই ঐতিহ্যকে ফসল ও নবজন্মের ধারণার সাথে বেঁধে রাখে। প্রতি বছর ধান ও আলু কাটা শেষে এই উৎসব নভেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝে উদযাপন করা হয়। তারা বিশ্বাস করে বছরের শেষ মানে একটা চক্রের শেষ, অর্থাৎ পুরনো ও দুঃখ কষ্টের সমাপ্তি। দুর্ভাগ ফেলে নতুন ফসল, নতুন সম্ভাবনা ও নতুন মনোভাব নিয়ে শুরু করতে হয়। এজন্য এটা তাদের ধর্মীয়, সামাজিক আর আধ্যাত্মিক উৎসব একসাথে, যেখানে ঈশ্বর ও পূর্বপুরুষদের ধন্যবাদ জানানো হয় সারা বছরের ফসল ও অস্তিত্বের জন্য। যেহেতু কয়েকদিন ব্যাপী এই উৎসব চলে, তাই উৎসবের আরও বহু দিক রয়েছে, যেমন নাচ, গান, খাবার আর বিশেষ করে পপ পপ খেলা, যে খেলার মাধ্যমে তরুণ তরুণীরা একে অপরকে আকর্ষিত করে এবং বন্ধুত্ব গড়ে তোলে। আমরা এই উৎসবে আবার প্রবেশ করব আরও বিস্তারিত জানতে, তবে তার আগে আপনাদের একটা বিয়ের অনুষ্ঠান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আপনাদের প্রথমে যে খোমো গ্রাম দেখিয়েছিলাম, তারপর আমরা প্রবেশ করতে চলেছি আখা ট্রাইবের এই গ্রামে, আর এখানেই আমরা তাদের ভিন্নধর্মী বিয়ে দেখতে চলেছি। খোমো ট্রাইব থেকে পাহাড়ের আরেকটু উপরে বসবাস করে আখা ট্রাইব। এরা উচ্চ পাহাড়ের উপজাতি। তাদের মেঘের উপরের মানুষ নামেও ডাকা হয়, কারণ তাদের বসতি মেঘের উপরের পাহাড়ে। তাদের থাইল্যান্ড আর বার্মাতেও দেখা যায়। তারা আসলে দক্ষিণ চায়নার ইউনান প্রদেশের আদিবাসী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। সকল জায়গা মিলিয়ে তারা প্রায় 1 লক্ষ মানুষের জনপদ। তারাও অ্যানিমিজমে বিশ্বাস করে এবং অন্যান্য উপজাতি থেকে তাদের পোশাক আর সংস্কৃতি আলাদা। একটা মজার বিষয় হলো, আজ এই গ্রামের প্রধানের মেয়ের বিয়ে, তাই আমরা তাদের ভিন্ন ধর্মের বিয়ের কালচারটাও উপভোগ করতে চলেছে। পাহাড়ের ঢালে একটি বিয়ের প্যান্ডেল সাজানো হয়েছে। এটা তাদের বিয়ের ট্রেডিশনাল ড্রেস। আমাদের দেশের মতো তাদের বিয়েতেও গিফট হিসাবে টাকা দেওয়া হয়। 3 দিন ব্যাপী তাদের বিয়ের উৎসব হয়। বর আর কনে তাদের ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করছে। উভয়ের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরাও নাচে অংশ নেয়। এই ট্রাইবের মাথার টুপি বা ব্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। যার টুপিতে যত বেশি কয়েন বা অলংকার, সে তত সম্ভ্রান্ত পরিবারের। কিশোরী বয়স থেকেই নারীরা এই টুপি পরতে শুরু করে। বয়স বাড়ার সাথে সাথে বা বিবাহিত হলে ধীরে ধীরে টুপির ডিজাইনও পরিবর্তন হয়। পুরুষদের পোশাকও বেশ সুন্দর, কালো শার্টের উপর রং বেরঙের ডিজাইন। বিয়েতে খাবারের আয়োজন থাকে একদম তাদের ভুঁড়িভোজ করার মতোই। গরুর মাংস, শুকরের মাংস, বিভিন্ন সবজি, রাইস আর সাথে স্থানীয় বিয়ার। এদের রীতি অনুযায়ী কনে পক্ষকে বর পক্ষের যৌতুক দিতে হয়। কনে আর বরকে ঘিরে তারা প্রচুর আনন্দ করতে থাকে। এখান থেকে আরেকটু দূরে সেই বিখ্যাত মং ট্রাইব। এরা লাওসের খুব পুরনো আদিবাসী। এই জনগোষ্ঠী সেই ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়েছিল, যা আপনাদের শুরুতেই বলেছিলাম। আমেরিকার আহ্বানে এরা যুদ্ধে জড়ালেও পরবর্তীতে আমেরিকায় এদের ফেলে রেখে চলে যায়, যার ফলে এরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। এদের এলাকাতেই প্রায় 2 মিলিয়ন টনেরও বেশি বোমা পড়ে। ঘটনার সূত্রপাত 1945 সালের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে ফ্রান্সের কর্তৃত্ব ভিয়েতনাম থেকে শেষ হতে শুরু করে। 1945 সালের ভিয়েতনামের কমিউনিস্ট নেতা হো চি মিন ঘোষণা করেন দেশের স্বাধীনতা এবং গঠন করেন ডেমোক্রেটিক রিপাবলিক অফ ভিয়েতনাম। কিন্তু ফরাসিরা সহজে সেই দেশ ছাড়তে চায়নি। 1954 সালের ডিএন বিএন ফু যুদ্ধে ফরাসিরা পরাজিত হয়ে চলে যায়। এরপর জেনেভা অ্যাকর্ডস নামে একটি চুক্তি হয়, যাতে ভিয়েতনাম অস্থায়ীভাবে 2 ভাগে ভাগ হয়, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনামে ছিল কমিউনিস্টরা, যার নেতৃত্বে থাকে হো চি মিন। এরা তখন ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থনে। আর দক্ষিণ ভিয়েতনামে ছিল অ্যান্টি কমিউনিস্ট বা ক্যাপিটালিস্ট, যার নেতৃত্বে থাকে গো ডিন ডিয়েম। এরা তখন ছিল আমেরিকা ও পশ্চিমাদের সমর্থনে। এই ভাগাভাগি পরবর্তীতে
যুদ্ধের বীজ রোপণ করে। উত্তর ভিয়েতনাম চায় দেশকে কমিউনিস্ট নীতিতলে একত্র করতে, আর দক্ষিণ চায় গণতান্ত্রিক পথে রাখতে। আমেরিকা তখন বিশ্বব্যাপী কমিউনিজম রোধের মিশন চালাচ্ছে। ও আচ্ছা, আপনারা যারা কমিউনিজম আর ক্যাপিটালিজম বুঝতে পারছেন না, তাদের জন্য সংক্ষেপে বলছি। কমিউনিজম মানে যেখানে একটি দেশের সবকিছু, অর্থাৎ জমি, কারখানা, টাকা, সম্পদ, এ সব কিছুই রাষ্ট্র অথবা সমাজের মালিকানায় থাকে। এখানে সবার উপার্জন সমান, কেউ বেশি বা কম ধনী না। এই মতবাদের উদ্দেশ্য যেন দরিদ্র ও ধনীর বৈষম্য না থাকে, সবাই এক মতো বাঁচে। এই ব্যবস্থা চালাতো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও পরে চীন। আর যারা এই মতবাদে চলে তাদের বলা হয় কমিউনিস্ট। জার্মান অর্থনীতিবিদ, দার্শনিক ও চিন্তাবিদ কার্ল মার্কস ছিলেন কমিউনিজমের জনক। অন্যদিকে ক্যাপিটালিজম মানে মানুষের নিজস্ব স্বাধীনতা ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার। যে যত পরিশ্রম করে বা বুদ্ধি ব্যবহার করে সে তত অর্থ ও সম্ভাবনা লাভ করবে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কম থাকে, ব্যবসা, বাজার ও অর্থনীতি চলে মানুষের সিদ্ধান্তে। এই দর্শন চালায় আমেরিকা ও পশ্চিমা দেশগুলো। যারা এই মতবাদ মানে তাদের বলা হয় ক্যাপিটালিস্টিক। স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অব ক্যাপিটালিজম। তো ভিয়েতনাম ভাগের পর আমেরিকা যখন বিশ্বব্যাপী কমিউনিজম রোধের মিশন চালাচ্ছিল, তখন তাদের একটা থিওরি ছিল, নাম ডমিনো থিওরি। এই থিওরি অনুযায়ী তারা ভাবল, যদি ভিয়েতনাম কমিউনিস্ট হয়ে যায় তবে লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড এক এক করে পড়ে যাবে, এবং এই কারণে তারা দক্ষিণ ভিয়েতনামকে অস্ত্র, অর্থ ও সেনা সহায়তা দিতে শুরু করে। 1965 সালে আমেরিকান সেনারা সরাসরি যুদ্ধে নামে, বাতাস থেকে বোমা বর্ষণ ও স্থল যুদ্ধ চালায়। তখন থেকেই এটা পরিণত হয় সম্পূর্ণ একটি ভিয়েতনাম ওয়ারে। এই সময় উত্তর ভিয়েতনাম তাদের সেনা ও সরঞ্জাম দক্ষিণে পাঠাতে একটা গোপন রাস্তা ব্যবহার করত, হো চি মিন ট্রেইল, যেটা পেরিয়ে যায় লাওস ও কম্বোডিয়ার মধ্য দিয়ে। এই ট্রেইলটাই আমেরিকার জন্য সবচেয়ে বিরক্তিকর চ্যালেঞ্জ ছিল, কারণ ওটা বোমা বর্ষণ করলে লাওস অর্থাৎ তৃতীয় একটা দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে। তবুও সিআইএ গোপনে লাওসে অভিযান চালায়। সিআইএ হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। এটা আমেরিকার সরকারি গোয়েন্দা সংস্থা। তাদের লক্ষ্য ছিল এই হো চি মিং ট্রেইলের গোপন রাস্তা ধ্বংস করা ও উত্তর ভিয়েতনামের যোগাযোগ বন্ধ করা। তাই সে রাস্তা বন্ধ করতে 1964 সাল থেকে 1973 পর্যন্ত লাওসের ওই অংশের উপর 2 মিলিয়ন টনের বেশি বোমা ফেলা হয়, যা মানব ইতিহাসের সবচেয়ে বেশি। এইভাবেই লাওস যুদ্ধ ঘোষণা না থাকা সত্ত্বেও ভিয়েতনাম যুদ্ধের সবচেয়ে বোমাবিদ্ধ দেশে পরিণত হয়। এখন সেই রাস্তা বন্ধ করতে হলে তো সেখানকার স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা অবশ্যই দরকার। এইবার ইতিহাসে এন্ট্রি হয় এই মং ট্রাইবের।